প্রিয় নালিতাবাড়ি কাগজের দর্শক শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিপদাপন্ন নারীর সম্ভ্রম, এই শিরোনামে নালিতাবাড়ি কাগজের আজকের অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি এম.এ. হাকাম হীরা। প্রিয় শরীর, ভাবতে অবাক লাগে, ফুলের মতো সুন্দর নিষ্পাপ শিশু থেকে শুরু করে কিশোর তরুণী, বিবাহিতা রমণী, সন্তানবতী মা, কেউ আর ধর্ষণ থেকে বাদ পড়ছে না। নরপিশাচরা উৎ পেতে থাকে সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই তারা শিকারের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দেয়। মেয়েদের ইজ্জত একবার লুট হয়ে গেলে সমাজে কিংবা সংসারে তারা সম্মানিতভাবে বাঁচতে পারে না। শুধু ধর্ষণ নয়, যৌতুকের দাবি মেটাতে না পারে নানাভাবে নির্যাতিত হয়ে প্রাণ দিতে হয় নারীকে। স্বামীর একাধিক বিয়েতে সম্মতি না দেওয়ায় প্রথম স্ত্রীকে পরিত্যাগ করা হয়। আর কত বেদনাদায়ক উপসর্গ আমরা প্রতিনিয়ত দেখছি। মহামান্য সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি। 180 দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার সিদ্ধান্তে। তবে শুধুমাত্র আইন প্রণয়নের মধ্য দিয়ে কি বন্ধ হয়ে যাবে ধর্ষণের, নারী নির্যাতনের মতো বর্বরতম ঘটনা? তাই আমরা মনে করি আইন প্রয়োগের পাশাপাশি জাগ্রত করতে হবে মনুষ্যত্বের বিবেক। বিপদাপন্ন নারীর সম্ভ্রম, এই শিরোনামে নালিতাবাড়ি কাগজের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি, সাবেক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক, এছাড়া আরও বহু পরিচয়ে যিনি পরিচিত আমাদের এলাকার সন্তান অ্যাডভোকেট গুলাম কিবরিয়া বুলু। তিনি নারী ও শিশু বিষয়ক আইনের বিভিন্ন ব্যাখ্যা ছাড়াও বিপদাপন্ন নারীর সম্ভ্রম রক্ষার্থে আমাদের করণীয় কি, এসব বিষয়ে কথা বলবেন। জনাব বুলু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ভিউয়ার্স, আমি আমাদের বিজ্ঞ আইনজীবীর কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, আপনি শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। তো আমরা জানতে চাই যে আপনার আদালতে এখন পর্যন্ত কতগুলো মামলা রয়েছে, এর মধ্যে কতগুলো মামলার বিচার হয়েছে এবং কতগুলো মামলা বিচারাধীন রয়েছে। যদি এই প্রসঙ্গ দিয়ে আপনি শুরু করেন, পরে পর্যায়ক্রমে আমরা অন্য বিষয়ে কথা বলবো। জনাব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু। হ্যাঁ, ধন্যবাদ। নালিতাবাড়ি কাগজের সঙ্গে সম্পৃক্ত আজকে যে সঞ্চালক বন্ধু এম.এ. হাকাম হীরা, এখন এই নালিতাবাড়ি কাগজের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই যে আজকে আমাকে কিছু কথা বলার জন্য এখানে লাইভে সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানটা যারা সংযুক্ত আছেন তাদেরকে, পাশাপাশি আজকের যে নালিতাবাড়িবাসী বা অন্যান্য যারাই এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানিয়েই আমি আমার কথাগুলো শুরু করতে চাই এবং সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে এবং সালাম থাকবে। আমি আসলে যে কথাটা আমার বন্ধুবর বলছে সেইটার আমি উত্তর দিব, কিন্তু তার আগে আমি আরেকটু কথা বলতে চাই। যেহেতু বিষয়বস্তুটা নারী সম্পর্কে
নারী, যদি আমি প্রশ্নে আসি, নারী কিন্তু এক সময় নারীকে প্রি ইসলামিক যুগে তখন নারীকে মানে জীবিত রাখা হতো না, তাকে জীবন্ত কবর দেওয়া হতো। যখন আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলামে কিন্তু নারীর অধিকার, নারীর সম্ভ্রম আমাদের ইসলামে সুনির্দিষ্টভাবে বলা আছে। কোরআনের একটা নির্দিষ্ট সূরায় আছে, কোরআনের 4 নম্বর সূরাটা, যেটা সূরা আন-নিসা, যার হলো নারী। এখানে নারীর অধিকার এবং নারীর সম্ভ্রম বিস্তারিত এখানে বলা আছে। এবং এই সূরার 4, 5, 6, 7 নম্বর আয়াতগুলিতে একটা নারীর অধিকার, তার বাবার কাছ থেকে কতটুক সম্পদ পাবে, তার মার কাছ থেকে কতটুক পাবে, স্বামীর কাছ থেকে কতটুক পাবে, এই অধিকারগুলি এই জায়গায় সংরক্ষিত। এখানে এইগুলি নির্দেশনা দেওয়া আছে, যার জন্য আমরা মা এবং নারীদের আমরা যে শেয়ারটা দেওয়া হয় এটাকে আমরা কোরআনিক শেয়ার। তার মানে কোরআনে নির্দেশিত দেওয়া আছে মা কত পাবে আর স্ত্রী কত পাবে তাদের, এবং বোনেরা কত পাবে নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং নারীর ক্ষেত্রে এটা শুধু তাই না, একজন নারী আসলে কে, তার মানে আমাদের মা। নারীর পায়ের নিচে যে জিনিস আছে পুরুষের পায়ের নিচে কিন্তু সেটা নাই। আজকে আমরা নারীকে ইসলাম এত মূল্যায়ন করেছে যে নারীর পায়ের নিচে বেহেশত। তাহলে যে কোনো পুরুষের মার পায়ের নিচে বেহেশত, একটা বেহেশত আছে সেই জায়গায়, আর সেখানে কিন্তু পুরুষের পায়ের নিচে কোনো এইরকম কোনো নাই, পুরুষের পায়ের নিচে শুধু মাটি আছে। কাজেই ইসলাম যেভাবে নারীকে মূল্যায়ন করেছে এবং যেভাবে এই নারীকে মর্যাদাপন্ন করেছেন, সেই জায়গায় আমরা ইসলামকে কিন্তু সেইভাবে যদি আমরা ইসলামের সঙ্গে সম্পৃক্ত থেকে ইসলামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু নারীদেরকে আমরা মায়ের মতো, বোনের মতো শ্রদ্ধা করে চলা উচিত। এটা সচেতন ব্যক্তি থেকে শুরু করে সকলের। তবে দুর্ভাগ্য আমাদের বাংলাদেশ দণ্ডবিধি এটা ব্রিটিশে আইন করেছিল, তখন সেই আইনেও কিন্তু মেয়েদেরকে যদি কোনো শ্লীলতাহানি বা কোনো কিছু করা হয় তখনও আইন ছিল। দণ্ডবিধিতে একটা সেকশন ছিল 354 এবং আর একটা সেকশন ছিল 375। এইগুলি যেমন ধর্ষণের এবং শ্লীলতাহানির এই সেকশনগুলি ছিল, তবে সাজার পরিমাণ অনেক কম ছিল। যখন দেখা গেল যে আসলে এই নারীদের প্রতি এই পুরুষ শাসিত, আমরা বলবো পুরুষের যে একটা নারীদের প্রতি তাদের যে একটা পুরুষদের একটা তাদের যে মানে মনে তারা ভাবে যে আমরা নারীদের চেয়ে অনেক শক্তিশালী, যার জন্য আইনগুলি আস্তে আস্তে পরিবর্তন করতে হয়েছে। আমাদের এই বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু 2000 সালে এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এই মামলা আইনটা সংশোধন আকারে নিয়ে আসেন এবং সংশোধন করে সেখানে মানে দ্রুত যাতে নারীরা তাদের মানে বিচার পায় এবং তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং দ্রুত বিচার পাওয়ার কারণে সেই 2000 সনে আইনটা করা হয়, যে আইনের সকল ধারা জামিনের অযোগ্য, সকল ধারাতেই এই নির্দিষ্ট করা আছে কত দিনের মধ্যে বিচার করতে হবে, এবং নির্দিষ্ট করা আছে যে কি অপরাধের জন্য কি শাস্তি। আমি আমার বন্ধুবর প্রথমেই যে প্রশ্নটা করেছেন, আমি সেই কথাটার উত্তর এখন দিব।
আমি তো এই জায়গায় বিজ্ঞ পিপি আমি একটু মানে সংযোজন করতে চাই। আসলে নারীর ইতিহাস আমরা যতটুকু জেনেছি, আল কোরআন নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সব কিছুই মানে দিয়েছেন। সেটা যদি আমরা অনুসরণ করে আসতাম তাহলে হয়তো এটা হতো না। কিন্তু এই অবস্থাটার পরিবর্তন হলো কিভাবে? আমরা যতটুকু জানি, আদিম সমাজে নারী এবং পুরুষ সবাই পাহাড়ের গুহায় কিংবা জঙ্গলে বাস করত। তখন পুরুষরা পশু পাখি শিকার করত, নারীরা ফলমূল সংগ্রহ করত। তার মানে দুজনই মানে রোজগার করে, উপায় করে। তখন কিন্তু একটা সমতা ছিল। এই সমতাটা নষ্ট হয়ে গেল যখন মানে কি বলে পুরুষরা চাষাবাদ করা শুরু করলো। তখন তারা মনে করলো যে সব সম্পদের মালিক আমরা। নারীদের করে ফেললো গৃহবন্দী এবং পুরুষরা তখন নিজেদেরকে মানে এইভাবেই আসলে নারী পুরুষের যে ভেদাভেদ বা বৈষম্যের কথা আমরা বলি সেটা কিন্তু এইভাবে শুরু হয়েছে। তো যাই হোক, সেগুলো পেরিয়ে আমরা তো এখন সভ্য জগতের মানুষ। এই সভ্য জগতে এসে যে সমস্ত অসভ্য কার্যক্রম হচ্ছে এটা আমরা কেউ সমর্থন করি না, আমরা মানি না। তো এইটার ক্ষেত্রেই আমি প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে এইটার আলোকপাত যদি আমরা করি তখন পর্যায়ক্রমে আমাদের আলোচনাগুলো করতে সুবিধা হবে। যে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, আপনি সেখানে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তো শেরপুর জেলায় মানে এই যে নারী নিগৃহীত সংখ্যাটা আমাদের জানা হবে, যে এই পর্যন্ত কতগুলা মানে মামলা হয়েছে, কতগুলা মামলা নিষ্পত্তি হয়েছে, মামলার কি শাস্তি হয়েছে বা কি বিচারাধীন আছে, এইটা দিয়ে মানে আমরা আবার নতুন করে শুরু করতে চাই আর কি। আমাদের ট্রাইব্যুনালটা হয় 2014 সালে। ট্রাইব্যুনালটাই গঠন হয় 2014-তে। আমি মে 2014-তে আমি ট্রাইব্যুনালের পিপি হিসাবে দায়িত্বপ্রাপ্ত। এটা মানে মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রী, এবং এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাদের নিয়োগগুলি হয়। আমাদের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এগুলি হয়। এখানে আসলে দায়িত্ব পাওয়ার পর আমরা নারী নির্যাতন ট্রাইব্যুনালের যে বিচারক সেও আলাদা, আমি পিপি হিসাবে আমাদের টোটাল ব্যবস্থাপনাটাই আলাদা। এখানে শুধু নারী নির্যাতন এবং নারীদের সঙ্গে সম্পৃক্ততা যে ঘটনা, এই ঘটনাগুলি বিচার হবে। এখন এই ঘটনাগুলির মধ্যে হলো যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘটনা আসে, যেটা আমাদের মামলার প্রায় 60 থেকে 65% ঘটনা আসে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব, যৌতুক এবং যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন। রাইট। এই নির্যাতন এটা 65% মামলা আমরা পেয়ে থাকি। এবং দেখা যায় এই জায়গায় যে মামলাগুলি আসে তখন আমরা খুব বিব্রত হয়ে যাই। কিছু কিছু মামলায় দেখা গেল যে 20 বছর সংসার করেছে, এই 3টা বাচ্চা, তখন তার হাজব্যান্ড তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন বাচ্চা 3টা মাঝখানে দাঁড়িয়ে সে কি তার বাবার পক্ষে বলবে না তার মার পক্ষে বলবে? তাদের এই যে মানে বিব্রতকর একটা অবস্থা, এই অবস্থাটা দেখে আমরা আসলে খুব বিব্রত বোধ করি এবং নিজেদেরকে খুব মানে মনে করি যে এটা আমরা আসলে কেমন একটা পরিস্থিতিতে সম্মুখীন হয়েছি। এটা বিচারক বলেন এবং আমরা যারা বিচার সঙ্গে সম্পৃক্ত, আমরা তখন একটু নিজেদেরকে মানে একটু বিব্রত বোধ করি এবং এক পর্যায়ে আমরা বলি যে এইটা আপনারা দেখেন, আপনি হাজব্যান্ড, আপনার স্ত্রী 20 বছর ঘর সংসার করার পর সে কোথায় যাবে? আপনি যে তাকে বাড়ি থেকে বের করে দিলেন 2 লক্ষ টাকা দাবি করে, তার বাবা নাই, তার মা নাই, দুইজনই মারা গেছে, ভাইয়ের সংসারে সে কোথায় যাবে? তখন কিন্তু আমরা সেটা চেষ্টা করি যে যেহেতু 3টা বাচ্চা আছে, আপনারা এটা একটা সমঝোতার ভিত্তিতে আসেন। তখন আমাদের বিচারক একটু শক্ত কথাই বলেন যে দেখেন আসলে আইন কিন্তু পুরাটাই মেয়েদের পক্ষে, কাজেই আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, অভিযোগের প্রাথমিক সত্যতা আসছে, সাক্ষীতে প্রমাণ হলে আপনার সাজা হবে। এইগুলি কথা যখন বলা হয় তখন অনেকটা নমনীয় হয়ে আসে এবং বাচ্চাগুলির মুখের দিকে তাকায় যখন সমঝোতাটা হয় তখন কিন্তু আমরাও একটু আনন্দিত হই, বিচারক এবং আমি নিজেও
আমরা এটা একটু আনন্দিত হই, যার জন্য এই ধরনের মামলাগুলি আসলে আমরা চেষ্টা করি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ঠিক থাকে, এটা মানে পুনর্বহাল হয়। এমনও আছে অনেকে ডিভোর্স দিয়ে ফেলে সরাসরি। সে অনেক সচেতন ব্যক্তি, ব্যাংকে চাকরি করে, সে আইসা ডিরেক্ট বলতেছে আমি তাকে ডিভোর্স করছি, আমার পক্ষে কোনোভাবেই ঘর সংসার করা সম্ভব না, তার 2টা বাচ্চা আছে, সম্ভব না। তারপরে যখন বলা হলো যে আপনি তাকে শারীরিকভাবে টর্চার করছেন, সে তো হাসপাতালে 1 সপ্তাহ ভর্তি ছিল, এবং আপনার বিরুদ্ধে আপনি ডিভোর্স করতে পারেন, কিন্তু ডিভোর্সের নোটিশ তো সে পায় নাই, কিন্তু আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। আপনার যদি কনভিকশন হয় আপনার চাকরিটা কিন্তু থাকবে না। আপনি পূবালী ব্যাংকে চাকরি করেন, আপনার চাকরিটা থাকবে না। যখন এই বাস্তবতাটা বুঝতে পারে তখন তাদের সেই ভুলটা কাটে, তখন বলে ঠিক আছে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবো, যদিও ডিভোর্স করছে। তখন আমরা তাকে একটা প্রেশার করি যে দেনমোহরণাটা আগে 2 লক্ষ টাকা ছিল, এখন তোমার নিতে হলে সেই জায়গায় 10 লক্ষ টাকা দেনমোহরণা দিয়ে তুমি বিয়ে করে নিয়ে যাও। তখন কিন্তু এই মেয়েটাকে আর সহজে সে তাড়াবে না, কারণ দেনমোহরণার টাকাটার একটা চাপ আছে। এই টাকাগুলি একসঙ্গে দিতেও চাবে না, এবং পরবর্তীতে দেখবে সে আর তাকে নিয়ে ঘর সংসার করতেছে। এটা পরবর্তীতে আমি আবার তার ভাইয়ের মাধ্যমে খোঁজখবর নিয়ে আমি জানতে পেরেছি যে না, এখন ভালো আছে। তো এরকম অনেকগুলি সংসার আমরা যখন তাদেরকে মিলিয়ে দেওয়ার পরে তারা কিন্তু পরবর্তীতে মানে বিশেষ করে কোর্ট থেকে ফেরত যাওয়ার পরে তারা কিন্তু একটু সংশোধিত হয়। হাজবেন্ডের যে বেপরোয়া ভাবটা এটা কিন্তু পরবর্তীতে কমে যায়, একটু কমে যায়। কাজেই আইন কিন্তু মহিলাদেরকে ইসলামেও যেরকম তাদেরকে রক্ষা করে, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু আইন না। আইন হইল ইসলামকে সমর্থন করে, এবং সমর্থন করে আইনগুলি তৈরি করা হয়। কাজেই এই জায়গায় আইন করে কিন্তু তাদেরকে সম্ভ্রম, তার অধিকার এইগুলি রক্ষা করা হয়। আমার নারী নির্যাতনের মামলা, নারী নির্যাতনের ট্রাইব্যুনালে আমার প্রথম যখন দায়িত্ব গ্রহণ করি তখন মামলা ছিল 3000 মামলা, মানে এই জায়গায় মানে পেন্ডিং অবস্থায় ছিল। তখন থাকার কারণ হলো একজন বিচারক জেলা জজ বাহাদুর, উনি ওনার যে অন্যান্য মামলাগুলি যেমন মার্ডার কেস, অন্যান্য মামলাগুলি যেটা জেলা দায়রা জজ আদালতে বিচার হয়, আবার জেলা জজের আবার সিভিল সাইড দেখতে হয়, জমি সংক্রান্ত দেখতে হয়, তখন দেখা যেত যে মামলার নিষ্পত্তি তেমন হয় নাই। মামলা দীর্ঘদিন 3000 মামলা, এটা কোন সালে ছিল? 14 সনে, 2014 সালে। তার পরবর্তীতে আমি দায়িত্ব নেওয়ার পর যখন আমি আলাদাভাবে ট্রাইব্যুনাল হলো, শুধুমাত্র আমার এই মামলাগুলি আমি দ্রুত বিচার, এবং আমার বিচারক আসার পরে যথারীতি আমার বিচারক শুধুমাত্র নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বে আছেন। ওনার কাজ হলো নারী শিশু নির্যাতনের মামলাগুলি দ্রুত বিচার করা। আমরা সেই বিচার করতে করতে প্রতি মাসে আমরা স্টেটমেন্ট দিই, আমরা প্রতি মাসে কতগুলি মামলা নিষ্পত্তি হলো, কতগুলি মামলা আমাদের পেন্ডিং আছে, এইভাবে আমরা স্টেটমেন্টগুলি দিয়ে থাকি। যেমন গত 2020 সনের ফেব্রুয়ারি মাসে আমার স্টেটমেন্ট ছিল 1100 বিচারাধীন মামলা ছিল 1112টা, সেই 3000 থেকে 1112টা, এবং সেই ফেব্রুয়ারি মাসেই আমার 4টা মামলার রায়ের হয়েছিল। একটা মামলাতে রায় হয়েছিল 12 বছর 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এটা হলো এই যে স্ত্রীর মামলা 11 খ দ্বারা, তার মানে যৌতুকের জন্য তাকে গুরুতর জখম করা হয়েছিল, তার জন্য ওই ফেব্রুয়ারি মাসে এই রায়টা হয়েছিল। আরেকটা রায় হয়েছিল কিডন্যাপ, তার 14 বছরের সাজা হয়েছিল, 10,000 টাকা জরিমানা হয়েছিল। এবং ওই ফেব্রুয়ারি মাসে আরেকটা রায় হয়েছিল যার সাজা ছিল 5 বছর 5,000 টাকা ক্ষতিপূরণ। এবং আরেকটা রায় হয়েছিল মাসুদ নাম, এটাও কিডন্যাপ, তার হয়েছিল 14 বছর 10,000 টাকা অর্থদণ্ড। এটা হলো আমি 1 মাসের একটা স্টেটমেন্ট বললাম। আচ্ছা, ধন্যবাদ আজকের সম্মানিত অতিথি। যে আমরা আসলে একটা পরিসংখ্যান থেকে বুঝতে পারলাম যে মামলার
মানে বিচার করার গতিটা বেড়েছে আগের চেয়ে অনেক তুলনায়। কারণ প্রথম ছিল 3000, এটা কমে 1112-তে এসেছে এবং মামলার হারও সম্ভবত কমেছে। এটাই সচেতনতা বা আইনের প্রতি একটা ভীতি থাক, যে কারণে এটা হচ্ছে। তো এই ফাঁকে আমি একটু দর্শকদের সঙ্গে কথা বলে আসি। আমরা দেখতে পাচ্ছি কানাডা থেকে ফাইজুর রহমান পুটন, তিনি দুজনকেই সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। কানাডা থেকে আপনি দেখছেন, আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এরপরে নূর আলম হীরা, তিনিও সম্ভবত অ্যাডভোকেট, তিনি লিখেছেন, স্যার রাষ্ট্রপক্ষে একজন যোগ্য পিপি। ধন্যবাদ, শুনে ভালো লাগলো। এরপরে মন্তব্য করেছেন রাইহান ইসলাম মিলন, তিনি নালিতাবাড়ি কাগজকে এরকম সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। মিজান শেখ, তিনি দেখছেন এবং দেখছেন মেয়র আবু বকর সিদ্দিক, যতটুকু জানি তিনি সম্ভবত সিলেট আছেন, সিলেট থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। ধন্যবাদ মেয়র আবু বকর সিদ্দিক। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাইন, তিনি লিখেছেন, ধন্যবাদ নালিতাবাড়ির কাগজকে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মেঘনাথ সরকার, তিনি নালিতাবাড়ি কাগজকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি লিখেছেন, এরকম নতুন নতুন চমক নিয়ে আগামীর দিনগুলোতে নালিতাবাড়ি কাগজ কাজ করবে, এটাই তিনি আশা রাখেন। ধন্যবাদ মেঘনাথ সরকার। আরও লিখেছেন আরিফ খন্দকার, একটা সময় নারী ও শিশু নির্যাতনের জন্য বাদী বিবাদীর বক্তব্যের উপর ভিত্তি করেই আইনজীবীরা দোষ বা নির্দোষ প্রমাণে যুক্তিতর্ক করত, কিন্তু বর্তমান তো ডিজিটাল যুগ, অনেক নির্যাতনের চাক্ষুষ প্রমাণ থাকে, যেমন সিসি ক্যামেরা এবং অন্যান্য। সম্ভবত তিনি জানতে চেয়েছেন যে আসলে সাক্ষী প্রমাণের জন্য মানে ডিজিটাল প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে এই আইনের ক্ষেত্রে। ধন্যবাদ আরিফ খন্দকার। যুক্ত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ফকির, তিনি সম্মানিত গুণী দুজন সহ নালিতাবাড়ি কাগজকে ধন্যবাদ জানিয়েছেন। মেঘনাথ সরকার, তিনি আবার লিখেছেন, সঞ্চালক হীরা ভাইকে অনুরোধ করছি আপনি হ্যালো চেয়ারম্যান অনুষ্ঠানের সঞ্চালনা করার জন্য, কারণ আপনার ভয়েসটা খুব ভালো লাগে এবং উপস্থাপনার ভঙ্গিটা অন্যরকম। ধন্যবাদ মেঘনাথ সরকার। যুক্ত হয়েছেন শাহাদাত তালুকদার, তিনিও একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন, তিনি নালিতাবাড়ি কাগজকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্ত হয়েছেন ফারুক আহমেদ বকুল, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি দেখছেন। ধন্যবাদ ফারুক আহমেদ বকুল। আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ফকির, তিনি লিখেছেন, উকিল সাহেবের কাছে একটু জানার ছিল, একজন মানুষ ক্ষমতার জোরে জমি বেদখল করে খায়, কিন্তু তার কোনো কাগজ নেই, দলিল নেই, সেই ব্যক্তি কেন কাগজ দিয়ে কিভাবে জমির প্রকৃত মালিকের উপরে 44 ধারা জারি করে? ভাই শহীদুল ইসলাম ফকির, সম্ভব হলে আপনার এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে দিব। এরপরে যুক্ত হয়েছেন সুরুজ্জামান সুরুজ, সাংবাদিক, তিনি শুভকামনা করেছেন বিজ্ঞ পিপি ভুলু ভাই ও হীরার টুকরা সিনিয়র সাংবাদিক হীরা ভাইকে। ধন্যবাদ সুরুজ্জামান। তো আমরা যে জায়গাটায় ছিলাম, যে 2014 সনে শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম অবস্থায় বিচারক সংকট, অন্যান্য কারণে মামলার গতি কিছুটা ধীর ছিল, এখন অনেকটা গতি পেয়েছে। তো জনাব বুলু, আপনার কাছে এই মুহূর্তে আমি জানতে চাই যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল একজন ভিকটিমকে মানে কিভাবে তাদের সহায়তাটা প্রদান করে, এটা আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আসলে আমাদের সমাজে যে সমস্ত নারীরা নির্যাতিত হন সবাই কিন্তু আইনের কাছে যান না, এবং যারা যান তারাও মানে এই রকম সহায়তার কারণে বা নানা কারণে সামাজিক দিক থেকে কলুষিত অসম্মানিত হওয়ার কারণে তারা কিন্তু খুব একটা এগিয়ে যেতে চান না। কিন্তু এই ক্ষেত্রে একজন প্রকৃত ভিকটিম যিনি নির্যাতিত হন, ধর্ষিত হন, তিনি কিভাবে এই ট্রাইব্যুনালের কাছে তার আইনগত সহায়তাটা পেতে পারেন, যদি এই প্রসঙ্গে কিছু বলেন। আসলে নারী নির্যাতিত হওয়ার পরে ভিকটিমরা আসলে আমরা যতটুকু জানতে পারি যে যতগুলি ঘটনা হয় আসলে অতগুলি ভিকটিম বিচার
বিচারের আশ্রয় নেয় না বা বিচার প্রার্থনা করে না। কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছুটা সংকোচ বোধ আছে, হয়তো অভিভাবকরা কিছু ব্যাপারে তারা বলে যে ঠিক আছে এই ব্যাপার নিয়ে মামলা মোকদ্দমায় গেলে পরবর্তীতে আমরা পারিবারিকভাবে অনেকটা হেয় হব। আসলে বাস্তবতাও কিন্তু তাই। একটা ভিকটিম যখন শ্লীলতাহানি বা ধর্ষিত হয় তখন কিন্তু ওই ভিকটিমটা যে শুধু তার উপরে অমানবিক ঘটনা হলো তা কিন্তু না, পুরা পরিবারটাই সমাজ থেকে আলাদা হয়ে যায়। মনে হয় যে ওই সমাজের লোকগুলি বাইরে বের হলেই মনে হয় সকলেই তার দিকে তাকায় আছে, এরকম তারা মনে করে। যার জন্য এই ভিকটিম এবং ভিকটিমের পরিবার তারা কিন্তু সকলেই ভিকটিম। একটা মানুষ যখন খুন হয়, খুনের বিচারটা হয়ে গেলে তখন কিন্তু আর মনে ক্ষোভ থাকে না। কিন্তু একটা ভিকটিম যদি, আমি বলি একটা উদাহরণ দেই, যদি তার কোনো পর্নোগ্রাফির কোনো ঘটনা থাকে তাহলে তো ওই ভিকটিমের বেঁচে থাকা মৃতর মতো আর কি। সবার হাতে হাতে তার পর্ণ ছবি থাকবে, এটা তো আসলে এই মহিলাটা বের হইয়া কোনো কথা বলার মতো তার আর সেই তার আর স্পিরিটটা থাকে না। যেটা আমি একটা নালিতাবাড়ির একটা উদাহরণ দিই। নালিতাবাড়ির মধুটিলায় একটা ঘটনা ঘটেছিল। একজন গৃহবধূ 3 মাস সংসার হওয়ার পরেই একটা ঘটনা ঘটেছিল। আপনারা নালিতাবাড়িবাসী অনেকেই জানেন, এবং এই ঘটনাটা এত অমানবিক একটা ঘটনা হয়েছিল। এই ঘটনাটা আমি বলবো আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওনার এখানে একটা ভূমিকা ছিল। আসলে আমাদের অনেক দেখি যে যারা জনপ্রতিনিধি তারা ভোটের চিন্তা করেন, অনেক সময় ওই ভিকটিমের পক্ষে কথা বলবে এরকম কথা না বইলা আসামির পক্ষে কথা বলেন। কেন বলেন? যে আসামির পক্ষের লোকের সংখ্যা বেশি, আসামির পক্ষে গেলে তার ভোটগুলি আমার কাছে আসবে। কিন্তু আমাদের বেগম মতিয়া চৌধুরী কিন্তু ব্যতিক্রম। উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না, আর অন্যায়ের সঙ্গে আপোষও করেন না, যার জন্য উনি ভোটের চিন্তা করেন না, অন্যায়ের প্রতিবাদ করেন এবং অন্যায়ের বিচার হোক এটা উনি চান। যার জন্য এই ভিকটিমের হাজব্যান্ডের বাড়ি ছিল নকলা বাসুরাগুলা ছিল তার বাড়ি। সেই বাড়িতে আওয়ামী লীগের 150 থেকে 160টা ভোট ছিল। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়, সাবেক সবল কৃষিমন্ত্রী, আমাদের অভিভাবক, উনি কিন্তু সেই বাড়ির ভোটগুলির চিন্তা উনি করেন নাই। যে স্বামী যদি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। মূলত ওই ঘটনায় স্বামী জড়িত ছিল এবং এইখানে সেই মোস্তফা গং যারা সম্পৃক্ত ছিল তারা এই সম্পৃক্ত থাইকা এই ভিকটিমকে যেভাবে শ্লীলতাহানি করেছিল। আমাদের যে কথাটা একটু প্রশ্ন আসছে যে ওই মোবাইল কোনো সাক্ষ্য গ্রহণে আসে কিনা, এখন আমাদের তথ্য প্রযুক্তির যুগে আমরা সেই মোবাইল, সেই সিডিগুলি আমরা কিন্তু জব্দ তালিকায় নিয়ে আসি। জব্দ তালিকায় নিয়ে আসার পর প্রথম আমরা সাক্ষ্য করি, জব্দ তালিকার সাক্ষী দেওয়া হয়, তখন ওই সিডিগুলি আমরা নিজেরাও অনেক সময় দেখি, আবার পাশাপাশি ওই সিডিটাই আমরা বিচারকের শেষ পর্যায়ে আর্গুমেন্ট স্টেজে আমরা তার কাছে দিয়ে দেই যে এই সিডিটা দেখবেন, কারণ সিডির মধ্যে বিস্তারিত থাকে, সে কোন আসামি কি ভূমিকা রাখতেছে এই সিডির মধ্যে উল্লেখ থাকে। এরকম কিন্তু অনেক মামলায় আছে। এইটা আমি নালিতাবাড়ি একটা মামলার উদাহরণ দিলাম, যে শ্লীলতাহানি হয়েছিল একটা নববধূ। সেই নববধূর জীবন কিন্তু এখন তার যে সে একটা শিক্ষিত মেয়ে, এবং তার ওই কারণে এখন কিন্তু সে সামাজিকভাবে তার পরিবারটা অনেক নিজেদেরকে অনেকটা মনে হয় এক ঘরে হয়ে গেছে। কোনো পরিবারকে এক ঘরে করা হলে যেরকম হয়, এই পরিবারটা অনেকটা এক ঘরে হয়ে গেছে। এই মেয়েটা আমরা অনেক বলছি, পরবর্তীতে বলছি যে তুমি বিচার পেয়েছ, যতটুকু অন্যায় হয়েছিল তাদের সাজা হয়েছে।
পর্নোগ্রাফিতে সাজা হয়েছে, শ্লীলতাহানির সাজা হয়েছে, 2টা মামলা হয়েছে। 2টা মামলাতেই তাদের একটা 7 বছর, আর একটা 7 আর হলো 5 12 19, টোটাল 19 বছরের সাজা হয়েছিল 2টা মামলাতে। কাজেই তোমার বিচার তুমি পেয়েছো, এখন তুমি সামাজিকভাবে নিজেকে একটু করে আবার লেখাপড়া শুরু করো। তো পরে আমরা এটা বলেছে, ও পরবর্তীতে আবার লেখাপড়া শুরু করতো, ও মাদ্রাসায় পড়তো, তখন ইয়েতে মানে ফাজিল লেখাপড়া করতো আর কি, যেটা ডিগ্রি বলে আর কি। তো এখন সে ডিগ্রি পাস করেছে। আসলে তার এই ক্ষত তার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই ক্ষত শুকাবে না, এবং তার পরিবারেরও এই ক্ষত শুকাবে না, এটাই হলো বাস্তবতা। না, এই জায়গায় আমি আরেকটু বলতে চাই যে এই যে মেয়েটা, সে বিচার চেয়েছে, বিচার পেয়েছে, তার উপযুক্ত শাস্তি যারা অপরাধী সেটা পেয়েছে, কিন্তু তারপরে সে স্বাভাবিক জীবনে মানে আসতে চাচ্ছে না। তার ভিতরে নিজের ক্ষত আছে, পাশাপাশি পারিপার্শ্বিক যে লোকজন আছে তারাও কিন্তু তাকে ভালো চোখে দেখে না। তো সমাজে এই যে একজন মানে ভিকটিম, সে বিচার চেয়ে শাস্তি পেল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তাকে সমাজের এই হেয় দৃষ্টিভঙ্গিতে যে দেখা হয়, এটা পরিবর্তন আনার কি কোনো উপায় আছে? এটা পরিবর্তন হলো যে আসলে এখন এই যুগে মোবাইল তো সবার হাতে, আজকে টিনেজ ছেলে মেয়েদের হাতেও এই মোবাইল, বয়স্ক লোকেদের হাতে মোবাইল। এখন এইগুলি তো মানে এমন একটা ব্যাপার, পর্নোগ্রাফি যেটা হয়, এটা আসলে সবার কাছ থেকে এই ছবিগুলি উঠায় নিয়ে আসা, এটা কিন্তু অবাস্তব, এটা অবাস্তব। এবং এটা হতে পারে পুলিশ প্রশাসন যদি এটা সঙ্গে সঙ্গে ওই যদি কয়েকজনে মিলে সেটা দেখতে থাকে, এরকম পর্যায়ে যদি তাদেরকে ধৃত করতে পারে, তাহলে অবশ্যই আইনের আওতায় আনতে পারবে, আইনের আওতায় আনতে পারবে। কারণ এটা তো শুধু এই মামলা না, আমি আরেকটা মামলার উদাহরণ দিই। আজকে থেকে 10-15 দিন আগে একটা মামলার যাবজ্জীবন হয়েছে। সে একটা শেরপুরের কোচিং সেন্টারের মানে প্রিন্সিপাল। আসলে মানে এই সব ঘটনায় এমন সব লোক জড়ায় গেছে, যেটা আমাদের মানে চিন্তায় মানে খুব ভাবতে অবাক লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সেই প্রতিষ্ঠানের একটা ক্লাস 5-এর মেয়ে, তাকে সে বলছে যে ঠিক আছে তুমি আমার কাছে কিছুক্ষণ পড়বা। সেই মেয়েটা তাকে বাপের মতো শ্রদ্ধা করে, একজন টিচার, এই পড়ানোর কথা বলে তাকে ওই রুমে আটকিয়ে অন্যান্য লোক সবাইকে বিদায় করে দেওয়ার পরে বলে যে তুমি থাকবা, এই তোমাকে আমি পড়াবো। তার অভিভাবকরা এই টিচারকে বিশ্বাস করেছে। তার অভিভাবক, ওই মেয়েটার বাবা একজন টিচার, একটা স্কুলের টিচার, সে বিশ্বাস করেছে কোচিং ইয়ের প্রিন্সিপাল, সে পড়াবে, কিছুক্ষণ সময় পড়াবে, এটা বিশ্বাস করছে। কিন্তু এই বিশ্বাস, এই সরলতার সুযোগ নিয়ে, তার নাম হলো মানিক, এই টিচারের নাম হলো মানিক। এটা আসলে যারা অন্যায় করে, যারা পাপ করে, এটা আল্লাহর তরফ থেকেই কিন্তু একটা বিচার হয়। এই মানিকের ও কিছু তাকে মেয়েটাকে দর্শন করছে এবং কিছু তার ভিডিও করে রাখছে। এই ভিডিও করে এই ছোট মেয়েটাকে বারবার এটা দেখাইতো, আর তাকে সেই ব্ল্যাকমেল কইরা তাকে ধর্ষণ করত। এইভাবে মেয়েটা প্রায় 5-6 দিন তার সঙ্গে, তখন এই মেয়েটা এই স্কুল ছেড়ে চলে যায় তার বাবার স্কুলে। এই বাবার স্কুলে যাওয়ার পরেও সে মোবাইলে এই মেয়েরে কথা বইলা বলছে যে আমি কিন্তু ইয়েতে ছবি ছেড়ে দিব, তোমার ছবিগুলো ছেড়ে দিব, তুমি আসো। এই কথা বলার পরে মেয়ে তখন আর এটা তার আবেগটা ধরে রাখতে পারে নাই, তার বাবাকে, মাকে, পরিবারের সদস্য সবাইকে এই ঘটনাটা বলে দিছে। আর ওই টিচার প্রকৃতপক্ষে তার ওই ছবিগুলি অন্য মোবাইলে ছেড়ে দিয়েছে। এর জন্যই বললাম যে পাপ করলে পাপ ঢাকা রাখে না। এটা কিন্তু তার এই ঘটনার 4 মাস পরে সেই ছবি ছেড়ে দেওয়ার পর সবাই জানতে পারছে, তখন অভিভাবক বাধ্য হয়ে মামলা করছে। মামলা করার পরে যথারীতি, এটা একটা আলোচিত মামলা, একটা স্কুলে ছোট বাচ্চাকে এরকম ধর্ষণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়, সে হলো স্কুলের একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। গ্রেপ্তার করার পর থেকে তাকে আটক রেখে আমরা বিচার সমাপ্ত করি।
বিচার সমাপ্ত করি এবং তার যাবজ্জীবন কারাবরদণ্ড হয়। এবং সেই যে ছবিগুলি ছিল, ওই তাকে যেদিন ধৃত করে ওই তার যে মোবাইলের ছবিগুলি ছিল, এইগুলি কিন্তু তদন্তকারী কর্মকর্তা এইগুলি সিজ করছে, করার পর জব্দ তালিকা করছে। এইগুলি কিন্তু আমরা মানে এইগুলি আমরা পর্নোগ্রাফি আইনে এইগুলি আমরা বিচারককে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারি এবং তদন্তকারী কর্মকর্তা এসে সাক্ষী দেয় যে হ্যাঁ আমি তার কাছ থেকে এই জিনিসগুলি পাইছি, যেটা জব্দ তালিকার মধ্যে তালিকাভুক্ত আছে, এবং তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, যাবজ্জীবনে এখন সাজা ভোগ করছে। তো একজন টিচারের বেলায় এটা না, এটা ধন্যবাদ। আসলে যারা আদালতে যাচ্ছে তারা মোটামুটি বিচার পাচ্ছে। জি, তো আমাদের প্রশ্নটা ছিল অন্য জায়গায়, অনেকে আদালতে যায় না। যাই হোক, এই বিষয়ে আসছে। ইতিমধ্যেই দেখছি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আবু হুরাইরা, তিনি নালতাবাড়ি কাগজকে ধন্যবাদ জানিয়েছেন। আরও নালতাবাড়ি কাগজের কে লিখেছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে তিনি লিখেছেন ভুলু ভাই শুধু একজন বিজ্ঞ আইনজীবী নন, তিনি আমাদের নবরূপী ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা সদস্য বটে। তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের নালতাবাড়ির কাগজের ফ্রন্ট লাইনে যুক্ত হওয়ার জন্য এবং সুপরামর্শ প্রদানের জন্য। তো এরপরে প্রশ্ন করেছেন নূর আলম হীরা। তার প্রশ্নটা মানে খুবই সুন্দর প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, যদি আপনি এই প্রশ্নটার উত্তর দেন। অনেক বাদী মিথ্যা মামলা করে আসামি পক্ষকে হয়রানি করেন, তদন্তে মিথ্যা প্রমাণিত হলেও বাদীর শাস্তি হয় না কেন? যদি আপনি এই বিষয়ে বলেন। প্রশ্ন করেছেন জনাব নূর আলম হীরা। জনাব ভুলু যদি মানে এই বিষয়টা বলেন আর কি। আমাদের শোনা যাবে? হ্যাঁ, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এখানে একটা সেকশন আছে, সেকশন 17। এখানেই বলা আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে এবং তার মামলা মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেই জায়গায় তার বিচার হয় এবং এই 17 ধারায় তার বিরুদ্ধে প্রসিডিং করা হয়। এইটার প্রতিকার সরাসরি তদন্তকারী কর্মকর্তাও চাইতে পারে যে সে যে মামলা করছে এই মামলা মিথ্যা, আমরা তদন্ত করতে যেয়ে দেখলাম এই ঘটনাটা মিথ্যা, এই বাদীকে এই 17 ধারার আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে আমি এই 17 ধারায় 2 জন বাদীকে আমার দায়িত্বকালীন সময়ে 2 জন বাদীকে আমি সাজা প্রদান করেছি, মানে আমার বিচারক করেছেন। একজনের 3 বছর, আরেকজনের 2 বছর। তাদের ঘটনাটা এরকম ছিল, তার মেয়েকে দূরে রেখে ওই আসামিদেরকে বলছিল যে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে তার মেয়ে উদ্ধার হয়েছে, তখন এই মিথ্যা মামলায় সে শাস্তিপ্রাপ্ত হয়েছে। আরেকটা প্রশ্ন আগে আসছিল জবরদখল, একটা প্রশ্ন একজন করছিল। হ্যাঁ, শহীদুল ইসলাম। হ্যাঁ, জবরদখলের ব্যাপারটা আমি কিন্তু এর আগেও পিপির দায়িত্ব নেওয়ার আগে ধন্যবাদ। দুঃখিত সম্মানিত দর্শকবৃন্দ, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো আমাদের আজকের অতিথি যিনি জবরদখল সম্পর্কে বলছিলেন। জবরদখলের ব্যাপারটা অনেকেই দেখা যায় যে এই জবরদখলের মামলাটা অনেকেই ওই যে উনি বলছেন যে 144 দ্বারা মামলা করা হয়েছে। এটা হইল মানে সিআরপিসির 144 দ্বারা, এটা কিন্তু কোনো সিভিল কোর্টের মামলা না। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই কোর্টে বসেন, ওনার কোর্টেই এই 144 দ্বারা মামলাটা পরিচালিত হয়। এটা বাদী বলতে পারে যে আমি দখলে আছি, আমাকে একটা পক্ষ বেদখল করতে চায়, এটা বলে সে দরখাস্ত আনতে পারে, সে মামলা দায়ের করতে পারে 144 ধারায়। তখন যদি এই জমিটা মূলত সে তার দখল না থাকে, কোনো পেপারস না থাকে, যে দখলে আছে এবং যার পেপারস আছে সে কিন্তু একটা জবাব দাখিল করবে। জবাব দাখিল করে কিন্তু সে বলবে যে আমি এই জমিটা এইভাবে প্রাপ্ত হয়েছি এবং আমি ভূ দখলে আছি। কাজেই জমিনের মালিকানা কিন্তু সবারই দেখাইতে হবে, যদি না দেখায় তাহলে এইটার মালিক হবে সরকার।
যদি কেউ মালিকানা দেখাইতে না পারে সেটার মালিক হবে সরকার। কাজেই এইখানে আপনি যেটা প্রশ্ন করছেন এটার আমার উত্তর হলো যে আপনি আপনার জবাব লিখবেন, আপনার জবাবে আপনার পেপারসগুলি কোর্টে শো করবেন। শো করার পরে সেখান থেকে একটা তদন্ত হবে, এসিল্যান্ডের মাধ্যমে সাধারণত এই তদন্তগুলি হয়। এসিল্যান্ড তদন্ত করে দেখবেন যে কাগজপত্র প্লাস এই দখলে কে আছে এইগুলি দেখবেন এবং সে একটা প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে সেইখানে সিদ্ধান্ত হবে। যদি প্রকৃতপক্ষে আপনার কাগজ সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার এই জমির মালিকানা আপনার নির্ধারিত হবে। দখলটার ক্ষেত্রে আমি একটু সংযুক্ত করি এই শহীদুল ইসলাম ফকির ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, যে আসলে অনেক সময় দেখা যায় জমির প্রকৃত মালিক সে, কিন্তু তার গায়ের জোর নেই, লাঠির জোর নেই, এই কারণে জমিটা সে দখল রাখতে পারে না। তো এই ক্ষেত্রে তখন কি হবে? এই ক্ষেত্রে আসলে একটু মানে যে বেদখল হয়ে যায় তার কিন্তু একটু মানে একটা হয়রানির শিকার হয় যদি সে তার জনবল না থাকে। এটা হলো একদিকে হলো তার যদি কোনো গাফিলতি থাকে যে অনেক দিন যাবতই বেদখল হয়ে আছে, এইভাবে থাকা যাবে না। সে মালিক যখন বেদখল হবে তখনই তার আইনের আশ্রয় নিতে হবে। সে হয়তো যদি বেদখল হয়েছে তার 5 বছর পরে যদি যায় সে মামলা করে তাইলে হবে না। 12 বছর পর্যন্ত যায় যদি মামলা করে তাইলে তো তার টাইটেলই সে মানে দেখাইতে পারবে না। তখন যে 12 বছর বুক দখল করতেছে তখন বলবে এটার মালিকানা আমি। কিভাবে? আমি হোস্টাইল করার পরে আমি এইখানে ঢুইকা আমি 12 বছরের মাধ্যমে আমি এইখানে একটা সত্যের আমার একটা উদ্ভব হয়েছে, 12 বছর যাবত আমি এই জমি বুক দখল করি, কাজেই এইটা মালিকানা আমার। কাজেই বেদখল কেউ হইলে সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নিতে হবে এবং এটা সিভিল কোর্টে মামলা করা যায়। সেটা ওই দখল চায়া উচ্ছেদের মামলা করতে হবে। দখল উচ্ছেদ মামলা সেটা একটু অর্থনৈতিকভাবে ওই জমির মূল্যায়ন ধরতে হবে, মূল্যায়নের উপরে নির্ধারিত কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে। কাগজপত্র সঠিক থাকলে কোর্ট আপনাকে আয়সা দখল দিয়ে যাবে। এইখানে আপনাদের মানে কোনো নিজেদের লাঠি ধরার প্রয়োজন পড়বে না। কোর্ট যদি আসে, কোর্টের পিয়নও যদি না পারে তখন কোর্ট থেকে একটা অর্ডার হবে যে থানার ওসি সাহেব যেন এবং ম্যাজিস্ট্রেট সহ এই জায়গায় উপস্থিত হয়ে জমির দখল বুঝিয়ে দেয়। এইটাই হলো আইন। কাজেই আপনি ঠিক আছে, হইলে কিন্তু আইন আছে, কিন্তু বিশেষ করে যারা ভদ্রলোক মানে যাদের লাঠির জোর কম তারা অনেক সময় এই জায়গাটা থেকে বঞ্চিত হয়। আইন হয়তো চায় কিন্তু ওই আইনের দীর্ঘসূত্রিতা প্লাস অন্য কারণে তারা কিন্তু অনেক সময় বঞ্চিত হয়। তো যাই হোক, আজকের আমাদের আলোচ্যের বিষয় জমি না, যেহেতু আমরা এই প্রসঙ্গে অন্য কোনো দিন আমরা আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনাটাই হচ্ছে বিপদাপন্ন নারীর সম্ভ্রম, আমরা এই বিষয়ে আলোচনা করব। তো জনাব অ্যাডভোকেট বুলু, আপনার কাছে আসতে চাই যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যখন কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় তখন নাগরিক সমাজ এটাকে ধিক্কার জানায়, আমাদের পুলিশ বাহিনী তৎপর হয় এবং পাশাপাশি আলোচিত যে সমস্ত ঘটনাগুলো হয় সেগুলোর বিচার কার্যও খুব দ্রুত মানে সম্পন্ন হয়। তো এটা আমরা সাধুবাদ জানাই। তো আমি এখন যে কথাটা বলতে চাই যে আইনের গতিতে চলবে। আমাদের ধর্ষকদের, নির্যাতিতদের পক্ষে অনেক আইন আছে, আইনের দ্বারস্থ হলে সে নিশ্চয়ই সুবিচার পাবে। কিন্তু শুধুমাত্র এই আইন দিয়েই কি বর্তমানে যে আমাদের সামাজিক অবক্ষয়, আমরা যে সমাজের অবক্ষয়ের মধ্যে আছি, মানে এইটা কি আসলে সম্ভব? আমাদের এই মনুষ্যত্ব বোধ কিভাবে জাগ্রত হবে? আমরা কিভাবে নারীকে আমার মায়ের দৃষ্টিতে দেখব? এই দৃষ্টিভঙ্গিটা পাল্টানোর জন্য কোনো চিন্তা ভাবনা আপনার আছে কি, বা কি পরামর্শ দিবেন আপনি? এটা আমি একজন মানে এই দীর্ঘ 5 বছর যাবৎ আমি এই ট্রাইব্যুনালের পিপি হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে কথাটা বলছি যে আসলে এখানে অনেক মানে মাইনর ছেলে পেলে যারা টিনেজার আর কি, তারা অনেক বড় বড় ঘটনার সঙ্গে জড়িত হয়ে যায়। এটা ছেলের বেলাও যেমন মেয়ের বেলাও তেমন। অনেক মেয়ে হয়তো এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ে, তারাও ভুল করে ফেলে। অনেক ছেলে ক্লাস ওই এসএসসি পরীক্ষা দেয় অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, টিনেজার
এখন আমি এইখানে আইন তো আছেই, একজন টিনেজার আরেকজন টিনেজারকে যদি কিডন্যাপ করে নিয়ে যায় শিশু আদালতে বিচার হবে, সেটাও কিন্তু আমার আদালতেই, মানে নারী ও শিশু আদালতে শিশু হিসাবে বিচার হবে। শিশু যদি কোনো অপরাধ করে থাকে তার বিচারও কিন্তু হবে। এখন এই জায়গায় আমি বলবো যে আইনের পাশাপাশি এখানে যে কোনো ছেলে মেয়েরই অভিভাবকের কিছু ভূমিকা নিতে হবে। তার অভিভাবকের খেয়াল রাখতে হবে তার ছেলে সে এসএসসি পাস করে কেবল ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, সে কোথায় থাকে, তার হাতে সেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিনা, সেই মোবাইলটা সবসময় সে দেখে কিনা, বা ফেসবুকে অ্যাডিক্টেড কিনা, এবং এটা ওই রুমের দরজা বন্ধ করে সে ফেসবুকটা চালায় কিনা। এটা কিন্তু একজন অভিভাবকের এইগুলি খেয়াল রাখতে হবে, যে আসলে এটা যেমন ছেলের বেলায় তেমন মেয়ের বেলায়, অর্থাৎ পারিবারিক নৈতিকতাকে শিক্ষাটা পারিবারিকভাবে নৈতিকতার শিক্ষাটা দিতে হবে। এটা ইসলামেও কিন্তু এই কথাটা বলা আছে যে আপনারা আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষার সঙ্গে কিছুটা সম্পৃক্ত করেন। একটা মেয়ে যদি তার মানে ধর্মীয় কাজগুলি যদি করে, বা একটা ছেলে যদি আমাদের ধর্মীয় যে নির্দেশনা আছে 5 ওয়াক্ত নামাজ এবং এই আমাদের কোরআনের নির্দেশ মোতাবেক যদি একটু চলানোর চেষ্টা করে অভিভাবকরা, তাহলে ওই সব ছেলেপেলে দিয়ে কিন্তু এই ধরনের অপরাধগুলি কম হয়। এবং কারা লাইনচ্যুত হয়, যারা দেখা যায় যে একবারে অভিভাবকহীন এবং যত্রতত্র চলাফেরা, রাত 10টা 11টা পর্যন্ত বাজারে ঘোরাফেরা করে, তারা আস্তে আস্তে শুধু এই অপরাধ তা না, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এবং এখন কিশোর গ্যাংয়ের উদ্ভব হচ্ছে। কিশোর হয়তো 5-6 জনে মিলে একটা অপরাধ করতেছে, যে চলো একটা মোটর সাইকেল ছিনতাই করি এবং ওইটা বিক্রি করে এই টাকাগুলি আমরা ভাগ করে নিব। এবং এটাও এই পাহাড় এলাকায় এরকম 2-1টা ঘটনা ঘটছে, 2-3টা ঘটনা ঘটছে। তারা খুব অল্প বয়স মোটর সাইকেলটা ছিনতাই করতে যায়, যখন বাধাপ্রাপ্ত হয়েছে ওই লোকটাকে তারা খুন করে ফেলছে। এবং এই যে ছেলেপেলেগুলি তারা আসলে যে এই যে খুনটা করলো, এই খুনের বিচারটা কি এটাও জানে না, অথচ দেখা গেল যে এই খুনের জন্য তাদের ফাঁসির আদেশ হলো। আমি একটা কথা বলি, আমার এই পিপির দায়িত্বকালীন সময় আমি এখানে 2-3টা মামলার কথা বলবো। নারী ও শিশু নির্যাতন একটা মামলা ছিল 2-16, এটা আপনারা হয়তো শুনে থাকবেন। শেরপুর শহরে একটা ছোট বাচ্চা, মানে ফুটফুটে একটা বাচ্চা, ক্লাস 2-এ পড়ে, এই বাচ্চাটাকে তার খালু মাত্র 1 লক্ষ টাকার জন্য, মাত্র 1 লক্ষ টাকা, তার বাবার একটা কাঠের ফার্নিচারের দোকান আছে, এইখান থেকে নিবে, এই বাচ্চাটাকে কিডন্যাপ করে আর 3টা বন্ধুকে নিয়ে। এই বন্ধুগুলিকে নেওয়ার পরে তাই ছিল লতিফ ছিল তার খালু, তার সঙ্গে ছিল রবিন, আসলাম, এরা সম্পৃক্ত ছিল। এই ছেলেটাকে নন্নি হয়ে এই ছেলেটাকে মধুটিলায় নিয়ে যায়। মধুটিলায় একবারে লাস্ট মানে বর্ডার সংলগ্ন যে পাহাড়, সেই পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তখন এই তার খালু কিন্তু শেরপুর সদরে মানে তাদের সঙ্গে ঘোরাফেরা করতেছে, মানে এই বাচ্চার বাবার সঙ্গে ঘোরাফেরা করতেছে, বাচ্চাকে খোঁজাখুঁজি করতেছে, আর তাকে টাইম টু টাইম মোবাইলে বলতেছে যে এই অবস্থা। এবং যখন থানায় ঢুকে যায়, এই আজকের যে এই বাবা, ছেলেটার বাবা, রাহাতের বাবা যখন থানায় ঢুকে যায়, তখন তাকে টেলিফোন করে বলা হয় এই বাবা কিন্তু, রাহাতের বাবা কিন্তু থানায় ঢুকছে। তখন এই আসলাম বাবু তার বয়স কম, কিন্তু তার মানে এত বেপরোয়া, তার মানে কোর্টে দাঁড়ানোর সময় আমরা দেখছি যে সে আসলে লাইনচ্যুত একটা ছেলে, কিন্তু বয়স কম, মানে 21-22 বছর বয়স। লতিফের 21-22 বছর বয়স এবং রবিনেরও 21-22 বছর বয়স। এই জায়গায় তখন ওই বলার পরে এই বাচ্চাটা তখন কান্নাকাটি করতেছিল। এই বাচ্চাটাকে সে গলা টিপে ওই জায়গায় হত্যা করার পরে তার কাপড় চোপড় খুলে ওই জায়গায় ফেলে রেখে চলে আসে। যখন এই দ্রুত এই ইনভেস্টিগেশন শুরু হয়, পুলিশ দ্রুত ওই তাকে বলতেছিল টাকা দাও, তখন তারে বলছে, রাহাতের বাবাকে বলছে আপনার একটু অভিনয় করতে হবে, আপনি 1 লক্ষ টাকা নিয়ে, একটা টাকার ব্যাগ নিয়ে আপনি যেই জায়গায় বলে ওখানেই আপনি যাবেন। এই রবিন
বারবার মোবাইলে বলতেছিল যে আপনি চর এলাকায় একটা লাউ গাছের একটা আছে, এখানে আপনি আসেন, এখানে আপনি টাকার ব্যাগটা নিচে রাখা থাকেন। পুলিশ চারিদিকে ঘেরাও করে সিভিল ড্রেসে, তারপরে তার বাবাকে পাঠায়। ওই যখন ব্যাগটা রাখা চলে আসে, তখন দূরে একটা বাড়ির থেকে একটা ছেলে আস্তে আস্তে বের হয়ে আসা টাকার ব্যাগটা যখন ধরে, তখন চারিদিক থেকে পুলিশ ঘেরাও করে এই ছেলেটাকে ধরে ফেলে। ধরার পরে আব্দুল লতিফকে ধরা হয়, আসলামকে ধরা হয়। ধরার পরে তারা কনফেশনাল স্টেটমেন্ট দেয় যে তারা ঘটনা ঘটছে। এই তিনটা ছেলেরই কিন্তু ফাঁসি হয়েছে। এবং এটা আমার কৃতিত্বটা আমি এর জন্যই বলবো, মাত্র 9 কার্য দিবসে এই মামলাটা নিষ্পত্তি হয়েছে এবং তাদের ফাঁসির আদেশ হয়েছে। আসলে মানে বিচার যদি ইনভেস্টিগেশন দ্রুত হয়, আমরাও দ্রুত। ইনভেস্টিগেশন অফিসারের একটা মামলা আসামি ধরার পরে, বিশেষ করে নারী শিশু ট্রাইব্যুনালের মামলা, আসামি ধরার পরে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার আইন, 15 দিন। আর যদি ধরা না পড়ে তাহলে সর্বোচ্চ 60 দিন। এই 60 দিনের মধ্যে তার চার্জশিট দিতে হবে। যার জন্য আমরা মনে করি যে আসলে আমাদের এই বিচারের সঙ্গে পুলিশ প্রশাসন, তারপরে ডাক্তার এবং বিচারক এবং সঙ্গে আমরা সম্পৃক্ত থাকি। আমাদের পুলিশ ম্যাজিস্ট্রেসি মিটিং হয় 2-3 মাস পর চিফ জুডিশিয়ালের সভাপতিত্বে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সভাপতি। তখন আমরা এই কথাগুলি বলি যে আপনারা ইনভেস্টিগেশনে কোনো ত্রুটি রাখবেন না এবং মানে সুন্দরভাবে যেন মামলাগুলি তদন্ত হয়। এই যে আপনারা দেখেন, একটা ছেলে, গড়কান্দার একটা ছেলে, অমি ছেলেটা মাত্র 1000 টাকার জন্য, ক্লাস 6-এর ছেলে, তাকে মেরে, এবং যে তাকে খুন করলো ওই কিন্তু তার বাপ মার সঙ্গে ঘোরাফেরা করছে, খুঁজছে। ও তারপরে দেখা গেল যে ধান উঠায় ফেলা নিচা জমিতে, এই গড়কান্দায় নিচা জমিতে ওই ছেলেটাকে মাটির নিচে রেখে দিছে। তারপরে ওর দেখানো মতেই যখন ওই লাশটা উদ্ধার হইলো, তখন পুলিশ কিন্তু তাকে ধরে ফেললো। ধরার পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সে একটা কনফেশনাল স্টেটমেন্ট দেয়। দেওয়ার পরে একেবারে টোটাল সে ঘটনাটা বলছে যে আমাদের কিছু টাকা দরকার ছিল। এই ছেলেটা ঢাকা ছিল, ঢাকা থেকে আসছে, তার কিছু টাকার দরকার। এবং ঢাকা থেকে এমন একটা পরিস্থিতি হয়েছে, সে খুন করার পরে কলেজ মাঠে ফুটবল খেলছে আইসা। হ্যাঁ, তাকে একটা ছেলেকে খুন করার পরে কলেজ মাঠে সে ফুটবল খেলছে। এবং এই জায়গায় সে কনফেশনাল স্টেটমেন্টে একটা ছেলের নাম বলছে। ওই ছেলের নামটা হলো, ভুল যদি না হয় সম্ভবত রুহুল না কি জানি নাম। এখন এটা পিবিআই আছে তদন্তে, প্রথম এখানে করছে, ডিবি তদন্ত করছে, তারপরে পিবিআইকে দেওয়া হয়েছে। পিবিআই এখন যে 2 জনের কথা বলতেছে, এই 2 জনের মানে একজন হবে, কিন্তু এই জায়গায় 2টা নাম আসছে, মানে একই নামে 2 জন আছে। এই 2 জনের মধ্যে কে, এটা পিবিআই তদন্তকারী কর্মকর্তা এটা দ্রুত করবে। আর আমি বলছি যে ছেলেটাকে মাইনর দেখানো হইতেছে, ও আসলে মাইনর না, আপনি তার বয়স পরীক্ষা করবেন। আমি তদন্তকারী কর্মকর্তাকে বলছি যে আপনি বয়স পরীক্ষা করে আপনি চার্জশিট দিবেন। কারণ শিশু এবং মেজর তাদের পানিশমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স। আজকে এই মামলাটা, আমি মনে করি এই মামলাটা ফাঁসি হওয়ার মতো একটা মামলা। এই যে আজকের অমি হত্যা, এই অমি হত্যা আপনারা সাংবাদিক যারা আছেন নালিতাবাড়িতে, আপনারা এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক মানববন্ধন হয়েছে। একটা ছোট বাচ্চাকে, স্কুলের একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। এটাও আমরা কিন্তু এই পর্যন্ত চার্জশিট পাই নাই। এবং চার্জশিট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করি আমরা খুব দ্রুত বিচার করতে পারবো। আর তার অভিভাবক আমার সঙ্গে কথা বলে, আমি একটা কথাই বলি যে আপনি তদন্তকারী কর্মকর্তাকে একটু তাগিদ দেন যেন দ্রুত চার্জশিটটা দিয়ে দেয়, আমরা দ্রুত বিচার করব। ছেলেটা আসলে ওই পরিবারটা একবারে, তার বাবার মুখের দিকে তাকানো যায় না, যখনই কথা বলে তার ছেলে কথা বললেই সে কান্নাকাটি শুরু করে দেয়, এরকম একটা পরিস্থিতি। তা আসলে টিনেজাররা কিন্তু এখন অনেক বড় বড় ঘটনা হয়ে গেছে। তা আমি যে কথাটা বলবো, সেই আমি আমার জীবনের প্রথম যে মৃত্যুদণ্ডের রায়, সেটা ছিল এই রাহাত হত্যা। দ্বিতীয়টা ছিল ঝিনাইগাতির একটা ঘটনা, একটা মেয়েকে মানে গণধর্ষণ করে অ্যাসিড দিয়ে মুখটা পুড়ায় ফেলছে যাতে চিনতে না পারে। সেখানেও আমানুল্লাহ, নূরে আলম এবং কালুমিয়া, তাদের বয়স এই একই অবস্থা, 22-23 বছর।
এবং এই 22-23 বছরের ছেলেদের এই 3টা ছেলেরই ফাঁসি হয়েছে। এত নির্মম ঘটনা ছিল এবং তারা কনফেস করছে নির্মম ঘটনা, এবং যেভাবে ঘটনা ঘটাইছে এটা বলার মতো না। তার মৃতদেহটাকে মানে একবারে ধ্বংস করার জন্য অনেক কিছু করেছে। এটা আমরা আসলে মানে কোর্টে একটা মানে অমানবিক, মানে মানুষ যে এত খারাপ এত হইতে পারে এই ছেলেগুলির দিকে তাকাইলে আমরা বলতাম যে এত জঘন্য কিভাবে হইল। তারপরে আরেকটা মামলা আমাদের নালিতাবাড়িতে, একটা গারো লোক একটা ছোট বাচ্চা, তার নাম হলো গারোর নামটা হলো কান্তি মারাক। এটা হলো পানিহাতার ঘটনাটা। এই কান্তি মারাক এই ছোট বাচ্চাটাকে ওই তাদের কি একটা পাশের বাড়িতে তার মা সম্পর্ক আত্মীয় লাগে, আত্মীয় লাগে, তাকে বিশ্বাস করে তারপরে সে ধর্ষণ করে যখন দেখলো মেয়েটা নাড়াচাড়া করে না, মারা গেছে, গলা চাইপা মেরে ফেলছে, যখন চিল্লাইতেছিল তখন পাশেই একটা ওই যে ইরি খেতে পানি দেওয়া হয় ইরিগেশনে, ওই ড্রেনের মধ্যে রাইখা সে পালাইছে। রাইট। এবং তার কিন্তু ফাঁসি হয়েছে। হ্যাঁ, তার ফাঁসি হয়েছে। তো এরকম আমি আমার আমি যাবজ্জীবন করেছি অনেকগুলি। আমি প্রায় যাবজ্জীবনের মামলা 35টার মতো যাবজ্জীবন হয়েছে। আর বিভিন্ন মেয়াদের আমি প্রায় আরো 20-25টা মামলা হয়েছে এই পর্যন্ত। ধন্যবাদ বিজ্ঞপিপি। আসলে আপনি যেটা বললেন যে আমাদের চার্জশিটটা যদি সময় মতো যায় তাহলে আইনের প্রক্রিয়াটা দ্রুত শেষ হয়ে যায়, এবং আসামি যারা মানে তারা যেভাবেই হোক তাদের প্রাপ্য শাস্তিটা তারা পায়। আপনার মানে পিপি জীবনে আপনি ইতিমধ্যে 3টা মামলায় ফাঁসি হয়েছে, তারপরে যাবজ্জীবন হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকটু বলি আর কি, আমি নালিতাবাড়িতে পরপর কয়েকটা মামলার কনভিকশন হওয়ার পরে এই যে বনকুড়া বাজারের একটা অ্যাবনর্মাল একটা মেয়েকে ধর্ষণ করায় যাবজ্জীবন হয়েছে, ওইখানে আরেকটা মেয়েকে যাবজ্জীবন হয়েছে। হওয়ার পরে কিন্তু আমাদের নালিতাবাড়িতে কিন্তু এখন সেই অপরাধ, যেমন বড়ুয়াজানি বাজার থেকে আসার সময় 2টা মেয়েকে জাবরায় ধরছিল এই দক্ষিণ বাজারের 2টা ছেলে, সেই মামলা কিন্তু তাদেরকে 3 বছর করে সাজা হয়েছে। সাজা হওয়ার পরে আমি মনে করি যে নালিতাবাড়িতে এরপরে কিন্তু আর সেই অপরাধগুলি হয় নাই, এবং নালিতাবাড়িতে এই ধরনের এই যে ধর্ষণ বা শ্লীলতাহানি, কিডন্যাপ, এইগুলি কিন্তু আমরা প্রায় আমরা বন্ধ করে ফেলছি। এটা কিন্তু হয় না। কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা আমরা শুনতে পারি। এটা মানে যে ঘটনাটা হয়েছে কি হারুন নাম, এটা অনেক দিন চাপা রাখছে। এটা আপনি বোধহয় আমার জিজ্ঞাসা করতে চাবেন, হয়তো জানতে চাবেন না, আমি বলেই ফেলি নাকি। এটা আসলে মূলত একটু আমি আপনারা সাংবাদিকতা এটা বলি যে আসলে আইনের সুষ্ঠু প্রয়োগ হলে যারা অপরাধী তারা ভীত হবে, মানে অপরাধ করতে ভয় পাবে, এটা আমরা মনে করি। তো যে শাস্তিগুলো হয়েছে এতে করে অনেকাংশে মানে হয়তো কমেছে, কিন্তু তারপরেও ওই যে কথাটা আপনি টানছিলেন যে নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ঘাইলা গ্রামে একটা মানে শিশু মানে ধর্ষিত হয়েছে, যেটা চাপা ছিল, এবং চাপা থাকার পরে ওই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা প্রকাশ হয়। এটার মূল ঘটনাটা ছিল যারা এই ঘটনাটাকে ধামাচাপা দিয়েছিলেন তাদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল হওয়াতেই কিন্তু সেটা প্রকাশ হয়, এবং প্রকাশ হওয়ার পরে আসামি এখন গ্রেপ্তার, মানে থানায় মামলা আছে। সংক্ষেপে মানে এই মামলাটার কি অবস্থায় আছে একটু বর্ণনা করেন। আচ্ছা, আমি বলি, আমরা একদম শেষ পর্যায়ে এখন এই মামলাটা ব্যাপারে একটু বলি। এখানে একটু ভুল তথ্য আছে, এটা আমি আপনাদেরকে বলবো যারা সাংবাদিকতায় আছেন। এখানে একবার আমি প্রথম দেখছিলাম যে সে কৃষক লীগের সঙ্গে সম্পৃক্ত। আসলে এই কথাটা সঠিক না, সে কোনো কৃষক লীগের সঙ্গে সম্পৃক্ত না, এবং এই তথ্যটা যদি কেউ দিয়ে থাকে তাহলে এটা একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। সে কোনো কৃষক লীগের সঙ্গে বা আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে সে জড়িত না, সে আওয়ামী লীগের সঙ্গে জড়িত না। সে একজন অপরাধী, এবং যে অপরাধ সে করছে, ওই যে একটা কথা আমি প্রথম বলছি, যে পাপ করবে, যে এই কথাগুলি কিন্তু আমাদের অভিভাবক বেগম মতিয়া চৌধুরী বক্তব্যে একটা কথা বললে যে ঘুষ, দুর্নীতি, ধোঁয়া, পাপ, এইগুলি কিন্তু আপনি চাপায় রাখতে পারবেন না। এটি ধোঁয়ার মতো, জানালা দরজার ফাঁক দিয়ে এগুলি বের হতে থাকবে।
যার জন্য আপনি যখন পাপ করবেন এই পাপ কিন্তু আল্লাহর তরফ থেকে এটার বিচার হওয়ার জন্য কিছু ঘটনা হবে। দেখেন সে কিন্তু অলরেডি ঘটনাটা সে চাপা দিয়ে ফেলছিল। কিভাবে? কিছু টাকা খরচ করে তাদেরকে করে দেখা যায় ভাগ বন্টন নিয়ে এটা প্রকাশ পেয়ে গেল। তার মানে তার পাপটা কিন্তু সেই আমি মনে করব সৃষ্টিকর্তার নির্দেশনায় এটা প্রকাশ পাইছে। তাই এই মামলায় তাকে 3 দিনের রিমান্ডে আনা হয়েছে এবং এর আগেও আরো গ্রেপ্তার হয়েছে। এই মামলায় আমার ট্রাইব্যুনালের মামলাগুলিতে যেটা বলা আছে 30 ধারা, যে কেউ যদি মূল অপরাধের সঙ্গে যদি যে কোনোভাবে যদি সহযোগিতা করা হয়, ঘটনা ধামাচাপা হোক, ঘটনার সহযোগিতা হোক, সেই অপরাধীকে বাঁচানোর চেষ্টা হোক, যেভাবেই হোক সে ওই 30 ধারায় আওতা আসবে এবং এই মূল অপরাধের যে পানিশমেন্ট সেই পরিমাণ পানিশমেন্টই কিন্তু তার হবে। আজকে যদি প্রমাণিত হয় যে তাকে আরো 4 জনে এই ঘটনার সহযোগিতা করছে, তার এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা রাস্তাঘাট বের করছে, টাকা পয়সা লেনদেন হয়েছে এবং বাদী পক্ষকে প্রেসার করছে যাতে মামলায় তারা মামলা না করে। বাদী একবারে মানে হতদরিদ্র একটা লোক, বাচ্চাটা খুব ছোট, একবারে এরকম একটা লোককে তারা আইনের আশ্রয় থেকে তারা বঞ্চিত করে করছে। কাজেই এটার বিচার ভালো তদন্ত হোক। আমি তদন্তকারী কর্মকর্তাকে বলবো তদন্তের যেন কোনো লেসেস না থাকে, সুন্দর তদন্ত হবে। তদন্ত হলে আমরা বিচারটা সুন্দরভাবে করতে পারবো। এই তদন্তের আমরা সুন্দর আশা করি এবং এই আসামির যেন আমরা দ্রুত বিচার করতে পারি এবং নালিতাবাড়িতে দৃষ্টান্তমূলক যদি বিচার হয়, আমি মনে করি অনেক দিন পরে একটা ঘটনা ঘটলো, এটার বিচার হলে ভবিষ্যতে নালিতাবাড়িতে আর এই ধরনের ঘটনা হবে না। তার কারণ আরেকটা, আপনারা জানেন আইন সংশোধন হয়েছে গতকাল মন্ত্রী পরিষদে। এই ধর্ষণের ধারা অনুমোদিত হয়েছে, সংশোধন হয়ে আগে ছিল ধর্ষণ করার পরে যত বড় জঘন্য ঘটনাই হোক যাবজ্জীবন, কিন্তু এখন বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এটা সংশোধন করে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এখন বিচারকের এই জায়গায় একটা সুযোগ আসলো যে যদি মানে গুরুতর মানে তার ধর্ষণের প্রক্রিয়া যদি খুব জঘন্যতম হয় তখন সে মৃত্যুদণ্ড দিবে। আর যদি তার কিছু মনে হয় যে এই জায়গায় অপরাধটার ক্ষেত্রে কিছুটা মানে কিছুটা ওই তাদের ওই ভিকটিমের সম্মতি ছিল, এরকম ছিল, এই সেই কিছু যদি হয় তখন হয়তো তাকে যাবজ্জীবন দিতে পারে। কাজেই এখানে এই আইনটা সংশোধন হয়েছে। এখন অপরাধীদের চিন্তা করতে হবে যে এটা প্রমাণ হলে কিন্তু গলায় রশি যাবে, তার মানে ফাঁসি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট। আমাদের অনেক দেশেই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট আছে। সুধীজনেরা অনেকেই কিন্তু বলেন যে আসলে ক্যাপিটাল পানিশমেন্ট এটা মানবাধিকার থেকে বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া ঠিক না। আসলে ঠিক তা না। আপনারা মাদকের উপরে দেখেন, যখনই এই ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে তখনই কিন্তু মাদক নিয়ন্ত্রণ হয়েছে অনেক। এটা আজকে আমি মনে করি নারী শিশুর সময় উপযোগী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ধর্ষণের জন্য এই আইনটা সংশোধন হওয়া প্রয়োজন। উনি যখন 2000 সনে আইন করছেন, 2003-এ আরেকবার সংশোধিত হয়েছিল, আবার এটা সংশোধন করে এই মানে ধর্ষণের জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হলো, যাবজ্জীবনের জায়গায় যাবজ্জীবনও থাকবে, মৃত্যুদণ্ড থাকবে এবং বিচারের নিয়ম কানুন যা আছে সব এটাই থাকবে। আর সময়বোধ হ্যাঁ, আমরা ধন্যবাদ অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু। আমরা একদম শেষ প্রান্তে কথা বলবো। হ্যাঁ, শেষ প্রান্তে। তো আমি যে কথাটা আপনি বলেছেন, যেমন এখানে একটু এটা তর্ক না, আপনি ওই যে ঘাইলারা গ্রামের ধর্ষক কৃষক লীগের কিনা এই বিষয়ে আপনি একটা প্রশ্ন করেছেন। এটা জাস্ট আপনি আপনার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি। একজন সাংবাদিক যখন ঘটনা ঘটে তখন সে মাঠে যায়, মাঠে যাওয়ার পরে তার চারপাশের লোকজনই কিন্তু তার পরিচয়টাকে সেটা তুলে ধরে। এবং আমি যতটুকু জানি যে সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন তিনি বলেছেন সে কৃষক লীগের সভাপতি, ওনার চারপাশের বন্ধুবান্ধব তারা বলেছেন কৃষক লীগের সভাপতি। তো এই সে কৃষক লীগের সভাপতি কি না এটা বড় বিষয় না, সে অপরাধী, এটি হচ্ছে বড় বিষয়। তো কাজেই এইটাকেও দেখেছি কেউ কেউ এটাকে বড় করে দেখছেন।
মানে অপরাধীকে এটা 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 মানে সে কৃষক লীগের হলেও কিছু আসে যায় না, সে অপরাধী, সে সাধারণ মানুষ হলেও কিছু আসে যায় না, সে অপরাধী, এই ভাবনাটাই থাকা উচিত। এবং এবং এখানে সাংবাদিকের উপরে দায়বদ্ধতা চাপানো এটা বোধহয় ঠিক না। সাংবাদিক সবসময় মানে সেঙ্গুইন না হলে সে লেখে না, আর যদি সে ভুল করেও থাকে সেটা সংশোধনের উপায় আছে, সেটা কারোর প্রতি ব্যক্তি আক্রোশ বা ক্ষোভ প্রকাশ করা এটা কারোর জন্যই বোধহয় না। এটা আমি জাস্ট ক্ষোভের কথা বলি নাই, যে আসলে তথ্য অনেক সময় ভুল তথ্য আসে, এটা আসে, অনেক সময় আসে। তো এটা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যে দর্শকের কোনো দল নাই, রাইট, এটা আমরা অবিশ্বাস করি। এবং উনি তাই বলেন নাই, উনি বলছেন যে দর্শকদের আপনারা প্রচার করেন, আপনারা ফেসবুক চালান, তাদেরকে দর্শকদের মানে সমাজে পরিচিত করে দেন যে তারা দর্শক। এই দর্শক হইলেই দেলতাবাড়ি বাজারে দর্শক যদি বের হয় তাকে সবাই সিসি দিবে এবং ঘৃণা করবে, তার সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। একজন দর্শককে সাজা হইলে তো সে হাজতে ঢুকবে, এটা ঠিক আছে, তারপরেও আমি যে দর্শক হবে তাকে আমরা ঘৃণা করব এবং অমানবতা মানে মানবতার বিরুদ্ধে অপরাধ করে সে ভালো থাকবে, এটা আমরা কখনোই চাই না। কাজেই আর আমি একটা কথা বলতে চাই সর্বশেষ, আর সময় খুব সময় নাই, আমি একবারে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাই। এইটা আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ একটা কথা বলা আছে যে আইনের আশ্রয় সকলে পাবে, আইনের আশ্রয় লাভ সকলকেই দিতে হবে। এটা হলো কনস্টিটিউশন, তার মানে তার মৌলিক অধিকার। যার জন্য অর্থের জন্য একজন লোক বিচার পাবে না, এই চিন্তা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আইন ও সংসদ বিচার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করে লিগ্যাল এইড কমিটি করেছেন। 14টা মানে 64টা জেলায় 64টা কমিটি আছে, সেটা জেলা কমিটি। এই জেলা কমিটির এটা হলো সভাপতি হলো জেলা জজ বাহাদুর, এবং এখানে একজন লিগ্যাল এইড বিচারক থাকেন যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সে হলো লিগ্যাল এইড অফিসার। তার দায়িত্বই হবে যে বিচার প্রার্থী লোকেরা যাদের কোনো মানে অর্থনৈতিক কোনো সামর্থ্য নাই, তারা তার কাছে দরখাস্ত দিবে, সেই দরখাস্তটা সে লিগ্যাল এইডের তালিকাভুক্ত যে আইনজীবী আছে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিবেন, এবং এই লিগ্যাল এইডের তালিকাভুক্ত আইনজীবীরা তার পক্ষে বিচার করবেন। এবং শুধু এটা বিচার না, কারাগারে দেখা যায় অনেক লোক আছে, সে হয়তো জামিন চাইলে জামিনটা পেয়ে যাইতো, কিন্তু তার পক্ষে কোনো লোক নাই, তখন কারাগারের বলা আছে, কারার ওখানে যে কারা সুপার আছে তাকে বলা আছে যে আপনি এই কারাগারের মাঝখানে এমন কোনো ব্যক্তি আছে কিনা আইনগত আশ্রয় নিতে পারে না, তার আর্থিক সচ্ছলতা নাই, এরকম কোনো ব্যক্তি আছে কিনা, যদি থাকে তাহলে তালিকা দিয়ে লিগ্যাল এইড অফিসারের কাছে আপনার একটা তালিকা দেন। তখন এই তালিকা দেওয়ার পরে তাদের লয়ার মানে তালিকাভুক্ত লয়ার দিয়ে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা আইনের আশ্রয় লাভ করে। এবং এটার জন্য একটা আলাদা বাজেট প্রতি বছর থাকে। আমরা মনে করি এটা থানা লেভেলেও একটা কমিটি আছে, এই থানা লেভেলে কমিটিটা অ্যাক্টিভ হওয়া উচিত, এবং এইখানে থানা কমিটিটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে আসলে এটার প্রচারটা কম, অনেকেই হয়তো জানে না। আর আমাদের মেন্টালিটি আছে এরকম যে পয়সা ছাড়া বিচার চাবো, আবার কি মানে কোনো হয় কিনা, এটা তাদের মনের থেকে দূর করতে হবে যে না, তোমার পয়সা না তার জন্য বিচার পাবা না, এরকম না, তুমি মানে লিগ্যাল এইডে যাও, ওইখানে সঠিক বিচার তুমি প্রাপ্ত হবা। এই লিগ্যাল এইডের মাধ্যমে অনেক মামলা নিষ্পত্তি হচ্ছে। এটা আমি একটা আমার লিগ্যাল এইড অফিসার একটা দিছে, এটা দেখা যায় যে প্রথম জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সে 42,62,500 টাকা এটাই করে দিছে। আচ্ছা, গোলাম কিবরিয়া বলো, 7 লক্ষ টাকা। আজকে আমাদের সময় শেষ, এই আলোচনায় আমাদের শেষ না, আমরা আরো বসবো। এই লিগ্যাল এইড নিয়ে আমাদের আরো অনেক কিছু জানার আছে, সাধারণ মানুষ সম্পর্কে জানার আছে। সময়
সময় নিয়ে আমরা আরও একদিন শুধু এই লিগ্যাল এইড বিষয়ে আলোচনা করব। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আসলে একটা কথাই বারবার বলেন যে কোনো মানুষ পিছিয়ে থাকবে না, সেটা আইনের দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সব দিক থেকে স্বাবলম্বী করার জন্যই তিনি কাজ করে যাচ্ছেন। এবং লিগ্যাল এইডের মানে তার যে ভূমিকা এবং তিনি যেভাবে সেট করেছেন উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত, নিঃসন্দেহে মানে এটা মানুষের উপকার হবে, কল্যাণ হবে। এবং পাশাপাশি আমরা নালতেবাড়ি কাগজের মধ্য থেকে প্রত্যাশা করি লিগ্যাল এইড কমিটি যদি উপজেলা পর্যায়ে থাকে সেটাকে সক্রিয় করা হোক, সেটা মানুষকে জানানো হোক, এখান থেকে যাতে মানুষ সুবিধাগুলো ভোগ করতে পারে। তো এই প্রত্যাশা ব্যক্ত করি। আর সবশেষে যে কথাটা বলতে চাই যে আজকে নোয়াখালীতে নারীর বিবস্ত্রকরণের যখন দৃশ্য দেখি আমরা, সিলেটের এসএমসি কলেজে যখন আমরা দেখি মানে অধ্যক্ষ বেড়াতে গিয়ে ধর্ষিত হয়, যখন আমরা দেখি আমাদের নালতাবাড়ির ঘায়েলারাতে গৃহকর্মী হিসাবে কাজে এসে শিশুকর্মী ধর্ষিত হয়, তখন আসলে আমরা মর্মাহত হই। যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবি করি। এবং পাশাপাশি যে কথাটা বলতে চাই যে আমাদের পারিবারিক পরিবেশ যতক্ষণ না নৈতিকতাকে তুলে ধরবে, শিক্ষা সৎ চরিত্র গঠনে সহায়ক হবে, জ্ঞানী গুণীকে শ্রদ্ধার আসনে না বসাবে, ততক্ষণ এই অবক্ষয়ের হাত থেকে আমাদের আসলে রেহাই নেই। এখন আমাদের প্রয়োজন মানুষ গড়ার কারিগর, যারা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত করে পশুত্বকে সমূলে বিনাশ করতে সক্ষম হবে। আর আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে মানুষের বিবেকই হচ্ছে তার পথ প্রদর্শক এবং নিয়ন্ত্রক। আসুন আমরা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হই, বিবেক দ্বারা পরিচালিত হই। যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখেছেন, সংযুক্ত হয়েছেন, মন্তব্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। পিছনে যারা সহায়তা করেছেন, নালতাবাড়ি কাগজের সম্পাদক মান্নান সোহেল, আমাদের কারিগরি সহায়তা ছিলেন সানি ইসলাম, আমাদের শব্দ নিয়ন্ত্রণ এবং আলোক নিয়ন্ত্রণে ছিলেন আরিফ হোসেন সহ যারা পিছনে ছিলেন, সবাইকে ধন্যবাদ। এবং সবশেষে ধন্যবাদ জানাই আজকের অতিথি যিনি মূল্যবান সময় নষ্ট করে মানে সময় দিয়েছেন আমাদেরকে এই এলাকার মানুষকে সচেতন করার জন্য। আমি তাদেরকে মানে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাই। আমিও সর্বশেষ একটু কথা বলতে চাই। আজকে আমাকে এই যে মানে এই একটা নালিতাবাড়ি কাগজকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের এইটা যেন অব্যাহত থাকে এবং আমি মনে করি যে আসলে জবাবদিহিতার একটা প্রশ্ন আছে। এটা আপনারা যে লেভেলে গেছেন, আপনারা চেয়ারম্যানদেরকে আপনাদের কাছে আনছেন, এমনও হইতে পারে আমাদের লোকাল প্রশাসনকে আপনারা জবাবদিহিতায় আনতে পারবেন যদি তাদের দ্বারা কোনো অনিয়ম হয়। আপনারা হইলেন সমাজের, এটা আমি বলবো যে একটা সাংবাদিকই পারে সমাজের অনেক নিচের থেকে খবরগুলি তুলে এনে মানুষের কাছে দেওয়া, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখেন। তা আমরা আশা করব যে এই নালিতাবাড়ি কাগজ দিন দিন সমৃদ্ধ হোক এবং এটার ভবিষ্যৎ মানে এটার ভালো কামনা করি। আর পাশাপাশি আমি যে কথাটা বলবো যে বিচার প্রার্থী যারা হয় তারা কিন্তু অনেক সময় অসহায় হয়ে পড়ে। তাদেরকে আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বিচার প্রার্থীদের সঙ্গে আপনারা একটু সচেতন ব্যক্তি আছেন যারা একটু সম্পৃক্ত থাকবেন, তাহলে তারা মনে একটু বল পায়, একটু সাহস পায়। দেখা যায় যে আসামির পক্ষেই লোকজন বেশি থাকে, বাদীর পক্ষে কোনো লোক আমরা খুঁজে পাই না। তারা অসহায় হয়ে যায় এবং এক পর্যায়ে তারা অনেকটা মানে কেমন একটু মানে অসহায় হয়ে নিজের মনের থেকে দুর্বল হয়ে যায়। কাজেই আমি নালিতাবাড়িতে আমি আশা করি যে নালিতাবাড়িতে কোনো অপরাধ থাকবে না। আমাদের মন্ত্রী মহোদয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উনি চান না নালিতাবাড়িতে কোনো অপরাধীর জন্ম হোক বা অপরাধীরা অপরাধ করুক। ওনার নকলা, ওনার নালিতাবাড়ি অপরাধ মুক্ত থাকবে এই করি। আর আমি যেহেতু দায়িত্বে আছি, আপনাদের কাছে আমি নিশ্চয়তা দিতে পারি আপনারা মামলাগুলি হবে, মামলা সুন্দর যাতে বিচার হয় সেই বিচারে আমি সুন্দরভাবে আমি মামলা পরিচালনা করব এবং বিচারককে আমি সহযোগিতা করব। এই বলে এবং আপনাদের নালিতাবাড়ি আজকে যারা এই অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা এই করোনার কালীন সময়ে
আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাই আপনাদেরকে ভালো রাখুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আসলে এখন বর্তমান অবস্থায় পরস্পরের কে দোয়া করতে হবে, এবং এটা আমাদের যে বৈশ্বিক মহামারী এর থেকে যেন আমরা রেহাই পাই, আল্লাহ যেন আমাদেরকে মানে হেফাজত করেন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু। আপনার প্রত্যাশায়, আপনার আশার বাণীতে আমরা আশ্বস্ত হয়েছি। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরাও চাই, আমরা সাংবাদিকতা করি মানবিকতার কল্যাণেই আমরা সাংবাদিকতা করি। মানবিক যে কোনো ঘটনার সঙ্গে আমরা আছি, থাকব। তো সবাইকে আবারও ধন্যবাদ। শুভ্র প্রকাশ পাল এবং মির্জা মাহবুব হাফিজ, আপনাদের প্রশ্নের জবাব দিতে পারলাম না, ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা সংশ্লিষ্ট ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।